ভারতবর্ষের মধ্যে অত্যন্ত গর্বের যে ফিল্ম ইনস্টিটিউট গুলো রয়েছে তার মধ্যে পুনে এফটিআই এবং কলকাতায় সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অর্থাৎ SRFTI, সেখানের সুযোগ্য ছাত্র জয়ব্রত দাস এবং তাদের বাকি বন্ধুরা মিলে এই সিনেমাটার উপরে সত্যজিৎ বাবুর কোথাও একটা অন্যরকম ভাবে প্রভাব হয়েছে। আর সেটাকে আমরা প্রত্যেকে সাপোর্ট করেছি, রেমুনারেশন নিয়ে ভাবিনি, দিতে পারলে দেবে, না দিতে পারলে নেবে না, কারণ এই যে জেনুইন যে ইচ্ছাটা সেইটার কাছে আমরা সমস্ত অ্যাক্টর বন্ধুরা সারেন্ডার করেছি। যে এই আন্তরিকতা নিয়ে আমরাও প্রথমে কাজ করতে এসেছিলাম, আর একটা টোটাল ছেলে তার ইউনিট নিয়ে সেই কাজটা করতে এসেছে, লেটস এটাকে সাপোর্ট করো। আর চুরিটা একটা বিরাট বস্তু, তাই চুরি ছাড়া কাজ নেই, এটা ট্যাগলাইন হয়ে যেতে পারে। শিওরিতে হয়ে উঠেছে এই সিনেমাতে এত রক্ত মেখেছি আমরা দু হাতে, ঠিক আছে, খেতে ঘুমোতে যাচ্ছি চারদিক দিয়ে লাল বেরোচ্ছে, ভাত মাখছি সাদা দেখতে পাচ্ছি লাল হয়ে। যদি খবরের কাগজের পাতা আমরা উল্টোই, প্রত্যেকটা দিন যে যে ধরনের অপরাধের কথা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু লোভ দাঁড়িয়ে রয়েছে। শুটিং করার প্রফেশনাল ফ্লোরে অভিজ্ঞতা না থাকা কিছু মানুষ শুধুমাত্র সঠিক ডিরেকশন এবং একটা কাঁচা ম্যানেজমেন্টটা আমাদের প্রত্যেকেরই প্রথমে কাঁচা ছিল, কিন্তু যেটা ছিল অসম দ্যাট ইজ আন্তরিকতা। একটা কথা আছে, ব্যাড আর্টিস্ট কপি, গুড আর্টিস্ট টিজ। একদম। ব্যাড আর্টিস্ট কপি, গুড আর্টিস্ট টিজ। নমস্কার বন্ধুরা, রেক্স স্টুডিওজ ইন্ডিয়া আমরা স্বাগত। আমি কিন্তু একজন ক্রিমিনালের পাশে রয়েছি আর একজন যিনি ক্রিমিনাল বানিয়েছেন, দুজনেই রয়েছেন। আর দুজনের মধ্যে যিনি বানিয়েছেন প্রথম তার কাছে যাব, জয়ব্রত আমার সাথে, আর ডান দিকে রুদ্রনীল দা। দুজনকেই স্বাগত। যেটা নিয়ে আমি শুরু করলাম যে যে ক্রিমিনাল বানিয়েছে এখানে, তো এখানে যেভাবে আমরা দেখছি ট্রেলারটা প্রথমত যেভাবে প্রকাশ পেয়েছে, মানুষের মধ্যে যে এক্সপেকটেশন রয়েছে সেটা শেষের দিকের যে জাস্ট 10 সেকেন্ড বা 5 সেকেন্ড হবে, চুরি ছাড়া কাজ নেই, যেভাবে ফিলটা দিয়েছে আলাদাই একটা ব্যাপার। তো সেটা তুমি কি বলবে? এই জিনিসটা তো আলাদা একটা ইম্প্যাক্ট তৈরি করেছে। কেন, কি জন্য প্রশ্ন শুরু হয়ে গেছে, কেন রুদ্রদা এইটা করছে, কেন করছে? তো একটা কথা বলবো, প্রথমে তুমি বললে কে বানিয়েছে। আমি বানিয়েছি, কিন্তু এই যে পাশে তোমার যে মানুষটি বসে আছেন উনি না থাকলে এই ছবিটি তৈরি হতো না। তার কারণ হচ্ছে কি, আমি রুদ্রদার কাছে গেছিলাম 2020 সালে একটা অন্য গল্প শোনাতে, এবং তারপরে এই গল্পটা নিয়েও আমি শোনাই। তো উনি বলেন এই ছবিটা আমি করব। তখন আমি বলি যে দাদা, আমরা তো খুব লো বাজেটে একটা বানানোর চেষ্টা করছি। তখন বলে যে তোকে বাজেটের কথা ভাবতে হবে না, আমি করব, এবং তুই এই এই লোকজনের কাছে যা, এই অ্যাক্টরের কাছে যা, উনি মিটিং সেট করে দেন, এদেরকে এই গল্পটা শোনা। এবং পুরো যে এই যে এত স্টার কাস্ট, পুরো যে আমাদের ছবি, রুদ্রদাই সবাইকে ফোন করে করে রাজি করিয়েছেন, এবং তারাও, তাদেরও গল্পটা ভালো লেগেছে, তারাও রাজি হয়েছেন একইভাবে। টাকা পয়সার কথা না ভেবে জাস্ট ভালো একটা ছবি বানানোর জন্য তারাও রাজি হয়েছে। তো সেই জন্য আমি বলতে চাই যে এই মানুষকে আমি বানিয়েছি, কিন্তু এই মানুষটি না থাকলে আমি বানাতে পারতাম না। একদমই, মানে যেখানে আমরা বলি যে ডিরেক্টরই ক্যাপ্টেন অফ দ্য শিপ, কিন্তু তার নেপথ্যে অনেক সময় কাস্টরাও ক্যাপ্টেন হয়ে ওঠে, সেটা বুঝিয়েছে। আর তোমার কাছে আসবো, যেটা নিয়ে আমি নিজে খুব এক্সাইটেড, অনেক মানুষ এক্সাইটেড হয়েছে যারা তোমাকে ভালোবাসে বা তোমার অভিনয়কে ভালোবাসে। বিশেষ করে আমি লাস্ট সেকেন্ডের কথাটা বললাম, মন চুরি ছাড়া কাজে অলরেডি মন চুরি করে নিয়েছে ট্রেলার দিয়ে। তো কি বলবেন? আমার মনে হয় যে ট্রেলার একটা ফার্স্ট ধাক্কা হয় মানুষের কাছে, যে কি গল্প আনতে চলেছে। পোস্টার বলি, টিজার বলি বা ট্রেলার বলি, তার প্রাইমারি কাজটাই হচ্ছে যে একটা সিনেমার কি ধরনের এবং কোথায় সে বাকিগুলোর থেকে আলাদা, সেই হিসাবে অডিয়েন্সকে আকর্ষিত করে সিনেমা হলে নিয়ে আসা, এটা প্রাইমারি দায়িত্ব। তো ফলত এই সিনেমার আসল কাজটা কি সেটা খুব সোজা করে ট্রেলারে বলে দেওয়া হয়েছে, যে 20 কোটি টাকার একটা দুষ্প্রাপ্য মদের বোতল, বহু পুরনো, বহু ইতিহাস তার সঙ্গে জড়িয়ে, সেইটা চুরি নিয়ে একটা গল্প। এবং তারপর আস্তে আস্তে লোভ, বিশ্বাসঘাতকতা, বন্ধুত্ব, সম্পর্ক, প্রেম, সেগুলো কি আসলে এই লোভের কাছে পরাজিত হয় নাকি জিতে যায়? তো এই যে আমাদের মানব সমাজে যে যে ঘটনাগুলো ঘটছে, সেটা আমাদের যারা লেখক, অভিনেতা, শিল্পী, পরিচালক সবাইকে এফেক্ট করে। সেখান থেকেই ভাবতে শুরু করে। খাবার
যে কাঁচা মাল হয় সেগুলো প্রায় একই থাকে, কিন্তু রান্না করার ওপরে সেই ডিশগুলোর আলাদা আলাদা নাম হয় এবং আলাদা আলাদা টেস্ট। ঠিক তেমনই আহ, ভারতবর্ষের মধ্যে অত্যন্ত গর্বের এবং আহ, কি বলবো আনন্দের যে ফিল্ম ইনস্টিটিউট গুলো রয়েছে তার মধ্যে পুনে এফটিআই এবং কলকাতায় সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অর্থাৎ SRFTI, সেখানের সুযোগ্য ছাত্র জয়ব্রত দাস এবং তাদের বাকি বন্ধুরা মিলে এই সিনেমাটার উপরে সত্যজিৎ বাবুর কোথাও একটা অন্যরকম ভাবে প্রভাব হয়েছে। লোকে ডেকে বলছেন একদম ট্যারেন্টিনোর ঘরানার একটা ছবি টলিউডে বানানো হয়েছে, পাল্প ফিকশন এটাকে বলে, যে ধরনের কাজ খুব একটা বেশি হয়নি, তার সঙ্গে সঙ্গে একটা আনসাম্বল কাস্ট, একদম। যেটা প্রথম পরিচালনার কাজ করা কোনো পরিচালকের পক্ষে অত্যন্ত রকম কঠিন। কারণ এতগুলো অ্যাক্টর, এখানে শুধু আমি নই, আমি, সৌরভ, পায়েল, রাহুল অরুণোদয় ব্যানার্জি, ঋষভ রয়েছে, সুদীপ মুখার্জি আছে, তারপর অনুরাধা, অমিত শাহর মতো ব্রিলিয়েন্ট অ্যাক্টর, রানা থেকে শুরু করে বাকি প্রচুর মানুষ সমৃদ্ধ করেছে। কারোর 1 লাইনের ডায়লগ, কারোর 10 লাইনের ডায়লগ, কেউ একটা মার খাচ্ছেন, কেউ 10টা মার খাচ্ছে, কেউ 10টা গুলি করছে, কেউ গুলি করছেই না, কিংবা 10টা গুলি খাচ্ছে। প্রত্যেকে না এমন একটা ভাবে এই সিনেমাটাকে বোনা হয়েছে, প্রত্যেকটা চরিত্র ইকুয়ালি ইম্পর্টেন্ট। তাই এই হিরো, ও হিরোইন, ও ভিলেন, ও কাঁদবেন, কিচ্ছু নেই। স্টিরিওটাইপ ভাবনা নেই, মানে এটা পুরোটাই না, কম্প্যাক্ট একটা টিম। ফরম্যাট তো ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, ঠিক তেমনই এই ছবির ক্ষেত্রে অত্যন্ত নিজস্বতা নিয়ে জয়ব্রতরা তারা এই কাজটা করতে নেমেছে, একদম নিজেদের পুঁজি কম তাই বুঝি কম বলে একটা কথা গল্পটাই ছিল। ক্যাপ্টেন, ওর ইন্ডিভিজুয়াল কাউকে প্রমোট করা না, গল্পটাকে প্রমোট করা। পুঁজি কম তাই বুঝি কম একটা কথা ছিল, কিন্তু এই সিনেমায় জয়ব্রতরা প্রমাণ করেছে পুঁজি কম তাই খুঁজি না কম। মানে আর সেটাকে আমরা প্রত্যেকে সাপোর্ট করেছি, রেমুনারেশন নিয়ে ভাবিনি, দিতে পারলে দেবে, না দিতে পারলে নেবে না। কারণ এই যে জেনুইন যে ইচ্ছাটা, সেইটার কাছে আমরা সমস্ত অ্যাক্টর বন্ধুরা সারেন্ডার করেছি। যে এই আন্তরিকতা নিয়ে আমরাও প্রথমে কাজ করতে এসেছিলাম, আর একটা টোটাল ছেলে তার ইউনিট নিয়ে সেই কাজটা করতে এসেছে, লেটস এটাকে সাপোর্ট করো। আমাদেরকে আমরা কেউ কিন্তু পরিষ্কার এতটা মাথা মোটা নই যার এই নতুন পরিচালক যার সঙ্গে কাজ করতে গিয়ে টেনশনে থাকবো, নিশ্চয়ই তার মধ্যে ভালো একটা বিরাট ম্যাজিক রয়েছে। তো তাই সকলে মিলে হ্যাঁ বলেছি। আর চুরিটা একটা বিরাট বস্তু, তাই চুরি ছাড়া কাজ নেই, এটা ট্যাগলাইন হয়ে যেতে পারে। তো একটা বিষয় আমরা খুব ক্লিয়ার বুঝলাম যে এখানে ক্যাপ্টেন কোনো কেউ আলাদা করে না, এখানে ক্যাপ্টেন হলো গল্পটাই। কিন্তু আহ, এখানে আমরা আমরা গল্প খুব বেশি জিজ্ঞেস করলে কেউ কিছু বলবে না, এটা খুব ক্লিয়ার। তারা সব বলবে সিনেমা হলে গিয়ে দেখো। তাই আমি একটা জিনিস জিজ্ঞেস ট্রেলারে করছি, তো গল্প আমরা বলে দিয়েছি, হালকা তো বাকি ইঙ্গিত আছে। গল্পটাকে হ্যাঁ, বিস্তারিতভাবে বোঝবার জন্যই সিনেমা হলের অতগুলো সিট অপেক্ষা রয়েছে। শুধু একটাই কথা, ওই একটাই জিনিস, সাংঘাতিক চড়া ভায়োলেন্স রয়েছে, পাল্প ফিকশনের যেটা ধরন, যেটা বাংলায় বা ভারতবর্ষের সিনেমায় এই ধরনের ঘরানাতে, পাল্প ঘরানায় কম কাজ হয়। শুধুমাত্র মারপিট থাকলে সেটা আবার পাল্প ফিকশনে পড়ে না, এটা বুঝতে হবে। এর মধ্যে র ব্যাপার আছে। হ্যাঁ, এটা রনেস রয়েছে। 56টা কাট এসছে মূলত ভায়োলেন্সের জন্য, অবশ্যই ভালোবেসে না, তুখোড় কিছু ভালোবেসে। আছে বলে। তো ফলত এই যে চেষ্টাটা, আমরা নিজেরাও শিহরিত হয়ে উঠেছে, এই সিনেমাতে এত রক্ত মেখেছি আমরা 2 হাতে। ঠিক আছে, খেতে ঘুমোতে যাচ্ছি, চারদিক দিয়ে লাল বেরোচ্ছে, হুম, ভাত মাখছি মানে সাদা, লালে দেখতে লাল হয়ে পাচ্ছি গেছে। লাল হয়ে রয়েছে ভাত, রক্ত। এবং তার কারণ রয়েছে। দেখো, একদম, আজকে যদি খবরের কাগজের পাতা আমরা উল্টোই, রেলিভেন্সটাও আছে। প্রত্যেকটা দিন যে যে ধরনের অপরাধের কথা আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু লোভ দাঁড়িয়ে রয়েছে। যেটা আমার পাওয়ার যোগ্যতা নয়, তার বাইরে আমি পেতে চাই। আমার কথা শুনে চলতে হবে, আমি ঠিক হই আর ভুল হই, এটাও একটা ধরনের লোভ। আমি, আমার, আমিত্ব। এই পুরোটার মধ্যে যদি প্রাপ্তি যোগ থাকে, তো তাহলে কি হতে পারে সেটা আমাদের বাড়ি পাড়া সর্বত্রই ঘটনা করছে। এবং দেখতে পাচ্ছি যে যে লোকরা সাধারণত অপরাধ করতে অভ্যস্ত নয়, তারও অব্দি আজ অপরাধী। যে লোকটা সাদামাটা হয়ে গিয়ে একটা ঝোলা বাজারের ব্যাগ নিয়ে বাজারে যায়, দেখতে পাচ্ছি বাড়ি ফিরেছে, ব্যাগ থেকে পিস্তল বার করছে, আর পাশে একটা ল্যাটা মাছ, ল্যাটা মাছটাও নিয়ে এসছে রান্না করবে, কিন্তু বন্দুকটাও কিনেছে।
এই যে পাল্টে গেছে সমাজটা, সেইটার না একটা অন্যরকম ভাবে দেখিয়েছে জয়ব্রত আর অঞ্জন দত্ত, সৃজিত মুখার্জিরা আনসাম্বল কাস্টিং, বাকি অন্যরাও করেছেন, কিন্তু আমার কাছে এই দুজন অত্যন্ত পছন্দের, কারণ তাদের সেই আনসাম্বল কাস্টিং এর আমি অভিনয় করেছি এবং সিনেমাগুলো, চলো লেটস গো আমি যদি বলি অঞ্জন দত্তের ধরি, সৃজিত মুখার্জির আমি যদি রাজ কাহিনী ধরি, কে হিরো, কে হিরোইন, কে ভিলেন, একটা বড় কাস্ট যাকে ডিল করা হয়েছে গল্পের মাধ্যমে। ব্রিলিয়ান্ট কিছু অ্যাক্টার্স এখানে রয়েছে। আমি নিজে বলছি, কাজ করতে গিয়ে আমি নিজে এনরিচড হয়েছি। সৌরভ দাস, ঋষভ, অমিত সাহা, পায়েল সরকার, রাহুল, এই প্রত্যেকে, অনুরাধা, যারা যারা কাজ করেছে তাদের প্রত্যেকের সঙ্গে কাজ করতে করতে যে এই রকম অভিব্যক্তি আনা যায়, ইটস ইটস আমার কাছে এটা ইউনিভার্সিটি কাজ করতে গিয়ে। আমি সবটা জানি, চারটে লোক আমায় ভালো বলেছে মানে আমার শেখা ফুরিয়ে গেল, এটা তো হবার নয়। তো সেই সুযোগটা জয়ব্রতরা দিয়েছে। আর প্রত্যেকটা মুহূর্তে রোজ শুটিং করার প্রফেশনাল ফ্লোরে অভিজ্ঞতা না থাকা কিছু মানুষ শুধুমাত্র সঠিক ডিরেকশন এবং একটা কাঁচা ম্যানেজমেন্টটা আমাদের প্রত্যেকেরই প্রথমে কাঁচা ছিল, কিন্তু যেটা ছিল অসম দ্যাট ইজ আন্তরিকতা। তো ফলত সৃজিত মুখার্জি এই ছবির পোস্টার দেখেছেন, নিজে সেই পোস্টার শেয়ার, শুধু সৃজিত নয়, রানা সরকার থেকে বাকি অন্যান্য আমাদের পরিচালক, প্রযোজক প্রত্যেকেই করেছেন, এবং ট্রেলার রিলিজ করবার দিনে সৃজিত মুখার্জি নিজে উপস্থিত হয়েছিলেন। ইটস সিম্পল ইন্ডিকেশন যে কোথায় এই ছবিটা যেন আলাদা ধরনের গল্প বলবো। ওই সবজি সবাই করে, কিন্তু রান্নার গুণে খাবারটা আলাদা হয়, যেটা জয়ব্রত প্রথম ছবিতে এটা করতে চলেছে বলে ঝলক দিয়েছে। যখনই একটা ডিরেক্টর যখন একটা গল্প তৈরি করে, তার গল্প তৈরি করার আগে একটা বিষয় থাকে যে অনেক সময় তারও জীবনে অনেক ছবি দেখা হয়, সেটা ক্রিমিনাল ওরিয়েন্টেড বা যে কোনো ছবি দেখার পরে মানুষের অনেক সময় সেটাও একটা প্রবলেম হয়ে দাঁড়ায় যে কারোর থেকে হয়তো একটু আমি হয়তো অ্যাডাপ্ট করে ফেললাম। এরম কিছু মনে হয়েছিল যে এর আগে কোনো ছবি যেগুলো হয়তো খুব বেশি তোমার পছন্দের, সেটা প্রথম জিজ্ঞেস করবো, যে ছবিগুলো হয়তো ক্রিমিনাল অ্যাক্টিভিটি বা এরম ক্রাইম মুভিজ বলা যায়, সেগুলো দেখেছো, পছন্দের খুব, আর সেগুলো হয়তো অবসেস করে তোমাকে? হ্যাঁ, আমি মূলত প্রচুর ছবি দেখি এবং ডেলি একটা করে ছবি দেখা, এটা আমার অভ্যেস। এবং ছোটবেলা থেকে যারা যারা মাস্টার্স অফ সিনেমা, আমি তাদের থেকে কাজ শিখেছি। মানে এসআরএফটিতে আসার আগে ওরাই আমাকে সিনেমাটা শিখিয়েছে। এবং আমার ছবিতে আমি কোথা থেকে অনুপ্রাণিত হইনি, যে জিনিসগুলো আমার ভালো লেগেছে আমাদের মাস্টারদের কাজ, সেইখান থেকে আমি কিছু জিনিস চুরি করেছি। একটা কথা আছে, ব্যাড আর্টিস্ট কপি, গুড আর্টিস্ট টিজ। একদম। তো সেই দিক দিয়ে খুব ক্লিয়ার যে এই গল্পে চুরি হয়েছে, মন চুরি করার চেষ্টা চলছে, ট্রেলারের মধ্যেও তাই বলা হয়েছে। আর তাই জন্যই ওই যে বললো গুড আর্ট স্টিলস, বাট সেইভাবে কপি কিছু নেই। তো সেই আশাই আমরা করব। আর শেষমেশ দর্শকদের তোমরা দুজনে কি বার্তা দেবে? জয়ব্রত দাস পরিচালিত সিনেমা দ্য একাডেমি অফ ফাইন আর্টস, অপরাধের পাঠশালা, এই সিনেমা আসতে চলেছে। লোভ, বিশ্বাসঘাতকতা এবং সম্পর্ক কোন পরিণতিতে যেতে পারে এটা দেখবার জন্য পুরো টিমের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন যে শিশুরা এই সিনেমা দেখতে আসবেন না। শিশুদের যারা গার্জেন, বাবা মা, কাকা জ্যাঠা, তারা অবশ্যই আসুন, এবং যাদের শিশুদের মতো আজও বাইরে থেকে মনটা হলো ভেতরে একটু কঠিন, তারা অবশ্যই আসবেন। দুর্বল চিত্তদের জন্য এই সিনেমা নয়। ড্রামা রয়েছে, চোয়াল শক্ত হয়ে যাওয়ার মতো প্রচুর ঘটনা রয়েছে। 18 বছরের উপরে হলেই আপনি দেখতে আসুন। যদি বুকে ব্যথা করে বেরিয়ে যাবেন। একদম। আর আপনাদের বুকে ব্যথা করলে বেরিয়ে যাবেন, কিন্তু অবশ্যই কন্টেন্টটা দেখবেন আর চোখ রাখবেন রেক স্টুডিওজ ইন্ডিয়াতে। লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।